অনেকেই আছে কক্সবাজার অনেকবার গেছেন কিন্তু কুয়াকাটা একবারও আসেন নাই, তাদের জন্যই এই ভিডিওটা। কুয়াকাটা আসলে আপনারা আসতে চান না, যে যাতায়াত ব্যবস্থা একটু ঝামেলা, তো সেক্ষেত্রে কিন্তু এখন কুয়াকাটা আপনারা দুইভাবে আসতে পারবেন। একটা হলো পদ্মা সেতু দিয়ে সরাসরি বাসে করে কুয়াকাটা চলে আসতে পারবেন, আর একটা হলো লাক্সারিয়াস বরিশালের লঞ্চে করে বরিশাল পর্যন্ত আসবেন, তারপর ওইখান থেকে আপনারা সরাসরি বাস আছে, এসি বাস, বাসে করে কুয়াকাটা চলে আসতে পারবেন। একবার তো আসলে বাংলাদেশের যে কোনো জায়গায় ঘুরে আসতেই পারেন। তো এই ভ্লগে কিভাবে একদম সদরঘাট থেকে আমি বরিশাল আসলাম, বরিশাল থেকে কিভাবে কুয়াকাটা আসলাম, কোন হোটেলে থাকলাম, কোন কোন স্পটে ঘুরলাম, সব কিছু একদম বিস্তারিত আপনাদের বলে দিব। এই ভিডিওটা দেখলে খুব সহজেই আপনারা কুয়াকাটা ট্যুরের প্ল্যানটা করতে পারবেন। দেন চলেন ভিডিওটা শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা, আর আমরা এখন বরিশাল পৌঁছে গেছি, আর আমাদের গন্তব্যর অর্ধেক রাস্তার মতো আমরা পৌঁছাইছি। আমরা কিন্তু আজকে যাব কুয়াকাটা, আর কুয়াকাটা আমরা বাকি রাস্তাটা যাব হলো বাসে। লঞ্চ থেকে নেমে আমরা একটা অটো নিয়ে নিছি, এই অটোটা আমাদেরকে নিয়ে যাবে রূপাতলি বাস স্ট্যান্ডে। আর এই অটোটা আমরা রিজার্ভ নিয়েছি 80 টাকা করে, আর আপনারা যদি একা একা আসতে চান সেক্ষেত্রে 20 টাকা করে প্রতিজন, বরিশাল লঞ্চঘাট থেকে রূপাতলি বাস স্ট্যান্ড পর্যন্ত। আমরা চলে আসছি রূপাতলি বাস কাউন্টারে, আর এখান থেকে কিন্তু সকাল 7টা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে বাসগুলো ছেড়ে যায়। অনেকগুলো বাসই আসলে ছেড়ে যায়। বিআরটিসি কাউন্টারে আসার উদ্দেশ্য হলো এখানে ওদের এসি বাস সার্ভিস আছে। বরিশাল থেকে কুয়াকাটার টিকিটটা করে নিলাম, আর এখানে টিকিটের প্রাইসটা কিন্তু 350 টাকা। তো একটা ইনফরমেশন আপনাদের এখানে দিয়ে রাখি, সেটা হলো যে টিকিটটা আপনারা ইফ পসিবল আগে বুক দিয়ে দিন, কারণ আমরা কিন্তু একদম কারেন্ট যে গাড়িটা দাঁড়ায় আছে 7টায়, এটার কোনো সিট পাই নাই, এমনকি 8টার গাড়িতেও সিট পাই নাই, 8:30টার গাড়িতে আমাদের সিট নিতে হইলো। তো আপনারা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা থেকেই কিন্তু টিকিটটা বুক করে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের আর বরিশালে এখানে এক্সট্রা ওয়েট করতে হবে না। আমাদের বাস ছাড়তে যেহেতু অনেক দেরি, তো সেই জন্য আমরা ব্রেকফাস্টটা এই রূপাতলি বাস স্ট্যান্ডেই করে নিলাম। তো রূপাতলি যে গোল চত্বরটা আছে সেখানেই এই খাবার বাড়ির রেস্তোরাঁটা, তো এখানে আমরা ব্রেকফাস্টটা করছি। মোটামুটি প্রাইস এবং টেস্ট ভালো ছিল, আপনারা ব্রেকফাস্ট করতে চাইলে এখানে করতে পারেন। এখন ঘড়িতে বাজে 8টা 20, আর আমাদের বাসটা চলে আসছে। এটা হলো বিআরটিসির এসি বাস। তো আমরা বাসে উঠে গেছি, আর এই বাসটা মোটামুটি এই রোডের বাসের তুলনায় বেশ লেগ স্পেসও ভালো আছে, আমিও ভালোভাবে বসতে পারছি। আর আমরা আসলে একটু ওয়েদারটা বাইরে গরম জন্য এসি বাসটা নিছি, আপনারা চাইলে কিন্তু নন এসি বাসও যাইতে পারেন। সেক্ষেত্রে ভাড়া আপনার 180 থেকে 220 টাকার মধ্যে পড়বে। এখন ঘড়িতে বাজে 10টা 55, আর আমাদের গাড়ি আমাদের নামায় দিছে তুলাতুলি বাস স্ট্যান্ডে। তো গাড়িগুলো কিন্তু এখানেই শেষ করে দেয়। তো আমাদের 2 ঘন্টা 25 মিনিটের মতো লাগছে কুয়াকাটা আসতে। রাস্তা এখন আগের চেয়ে বেশ অনেকটাই ভালো, গাড়িও মোটামুটি ভালোভাবেই ট্রেনে আসছে। আর এসি মোটামুটি ঠান্ডা হচ্ছিল, আমি বলবো না যে খুব বেশি ঠান্ডা হয়েছিল, বাট স্টিল ওকে। আমরা এই এলাকার একটা লোকাল রিক্সা নিয়ে নিছি। তো আমাদের কিন্তু সরি, রিক্সা না, ভ্যান নিয়ে নিছি। আমাদের কিন্তু আজকে কোনো হোটেল বুক করা নাই, আমরা একদম টিপিক্যাল ওয়েতে কয়েকটা হোটেল দেখে যেটা আমাদের কাছে রিজনেবল এবং সব দিক দিয়ে ভালো মনে হয় সেটা নিব। বন্ধুরা, আপনাদের বলছিলাম যে আজকে আমরা ঘুরে ঘুরে হোটেল নিব। তো প্রথমেই চলে আসছি কুয়াকাটার মোটামুটি সবচেয়ে ভালো হোটেল, হোটেল ডি মোর। তো এইখানে গিয়ে একটু কথা টথা বললাম, তো এখানেই আমাদের হয়ে গেছে, আর অন্য কোনো হোটেল আমাদের আসলে দেখা লাগতেছে না। তো চলেন আমরা হোটেলের মধ্যে ঢুকি। এটা হলো হোটেলের লবি। তো এখানে এই মুহূর্তে কেউ নাই, আমরাই আসছি। তো এখানে হলো রিসেপশন। তো এখানে আসার পরে তারা আমাকে এই রুমের রেন্টের শিডিউলটা দিল। এখানে বিভিন্ন সময় তারা বিভিন্ন পার্সেন্টেজে ডিসকাউন্ট অফার করে থাকে। তো আপনারা তাদের ফেসবুক পেজ থেকে পার্সেন্টেজগুলো দেখে নিয়ে তারপরে কথা বলে বুকিং করে আসতে পারেন। লিফটের জন্য ওয়েট করতেছি, রুমে চেক ইন করবো কিছুক্ষণের মধ্যেই। এটা হলো আমাদের রুম 2009। যেহেতু আমরা আজকে 3 জন, তো একটা ট্রিপল রুম আমরা নিছি। তো প্রথমে রুমে ঢুকেই আমি কি কার্ডটা দিয়ে দিব, আর
রুমের ভিতরে যদি আমি ঢুকি, এখানে একদম বস্তার মতো আমাদের ব্যাগগুলো রাখা আছে। তার উপরে একটা খুব সুন্দর একটা আয়না আছে, আর এখানে একটা টিভি আছে, আর টিভির নিচে একটা ওয়ার্কিং টেবিলের মতো করা আছে, একটা চেয়ার আছে। আর এখানে কিন্তু চা কফির ব্যবস্থা আছে, আমরা এখানে মেক করে খেতে পারবো। আর এই জায়গায় একটা আলমারি আছে, এই পাশে জায়নামাজ দেওয়া আছে, দুইটা এক্সট্রা পিলো দেওয়া আছে। আর এখানে বেড হলো দুইটা, একটা হলো ডাবল বেড আর একটা হলো সিঙ্গেল বেড। আর একটা ফ্যান আছে। রুমটা বেশ সুন্দর, টিপটপ করে সাজানো। এইটা হলো ওভারঅল রুমের ভিউ। আর এরপরে আপনাদের আমি ওয়াশরুমটা একটু দেখাবো। ওয়াশরুমটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস যে কোনো রুমের সাথে। তো ওয়াশরুমটায় যদি যাই, প্রথমেই হলো একটা খুব সুন্দর কমোড আছে, আর টাওয়েলগুলো এখানে রাখা আছে। আর এখানে বেসিন আছে, সুন্দর, বেশ সুন্দরভাবে সিমসামভাবে গোছানো। ও আচ্ছা, এখানে তারা হেয়ার ড্রায়ার দিয়ে দিচ্ছে। এটা কিন্তু মেয়েদের জন্য অনেক কাজে লাগে, বাট আমাদের কোনো কাজেই লাগবে না, কারণ আমাদের এখানে কোনো মেয়ে নাই। একটা টেলিফোন দিয়ে দিছে। শাওয়ার জোনটা কিন্তু আলাদা, তো এখানে আপনারা আলাদাভাবে শাওয়ার নিতে পারবেন। পুরো ওয়াশরুমটা আসলে মানে ভিজবে না, এই জিনিসটাও ভালো। তো ওভারঅল কিন্তু ওয়াশরুমটা মানে খুব বেশি বড় না হইলেও সব ধরনের ফিচার আছে এবং খুব প্ল্যান করে সাজানো, এই জিনিসটা আমার ভালো লাগছে। আর রুমের কথা যদি বলি, রুমটাও আমার কাছে বেশ ভালো লাগছে। এইটার র্যাক রেট হলো 12,000 টাকা, যেটা 50% ডিসকাউন্ট দিয়ে 6,000 টাকা ছিল। তো ম্যানেজারটার সাথে আমার পরিচয় হওয়ার কারণে উনি আরও 600 টাকা স্পেশাল ডিসকাউন্ট করে দিছে, যার কারণে আমাদের একদিনের জন্য 3 জনের এই রুমটার প্রাইস পড়তেছে হলো 5,400 টাকা। তো আমার কাছে মোটামুটি ডিলটা ভালোই মনে হয়েছে। আর এটার সাথে কিন্তু সুইমিং পুল আছে এবং ব্রেকফাস্ট আছে অ্যাজ ইউজুয়াল। সো আপনারা আসলে একটু ভালোভাবে থাকতে চাইলে আপনি ডি মোড়ে উঠতে পারেন। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 4:20, আর এইমাত্র আমরা রুম থেকে বের হইলাম। আর কুয়াকাটার সেই বিখ্যাত মেরিন ড্রাইভ দিয়ে আমরা যাচ্ছি। আর আমাদের পেছনে দেখেন এই সমুদ্র। আর আমরা এই কুয়াকাটার ঐতিহ্যবাহী যে পরিবহনটা ভ্যান, এই ভ্যানের উপরে দেখেন একটা তোষকের মতো দেওয়া থাকে। তো এরকম একটা ঐতিহ্যবাহী ভ্যান ভাড়া করে নিছি এই কুয়াকাটার যে বিভিন্ন পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো ঘুরে দেখার জন্য। তো এখন আমরা লেবুর বনের দিকে যাচ্ছি। এখানে 3-4টা পয়েন্ট পড়বে, যেমন ফ্রাইপট্টি, দোলনা পয়েন্ট এবং 3 নদীর মোহনা। তো এই জিনিসগুলো আমরা আজকে দেখে আসবো। বাংলাদেশের এই সাগরকন্যা কুয়াকাটাতেই কিন্তু আপনারা শুধু একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটাই দেখতে পারবেন। আমরা এখন চলে আসছি শুটকি পল্লীতে। Under the boughs where the shadows play, the wind শুটকি পল্লী থেকে আমরা একটু সামনের দিকে আগায় যাচ্ছি। আর এখন কিন্তু আমাদের ভ্যানটা রাস্তা দিয়ে চলতেছে না, একদম ডাইরেক্ট বিচের উপর দিয়ে চলতেছে। আর আমার ডান পাশে যে এই ছোট ছোট ছুপড়ি ঘরগুলো দেখতেছেন, এগুলা মূলত ফ্রাই পট্টি, মানে এখানে সামুদ্রিক মাছ ফ্রাই করে খাওয়া যায়। তো এই জায়গাটা এখন আমরা থামতেছি না, আমরা ফেরার পথে এই জায়গায় থামবো এবং কিছু খাওয়ার চেষ্টা করব। কুয়াকাটায় কিন্তু আসলে একটা স্ক্যাম আছে, এটা আমি আগেও জানতাম, তাও এখন আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে এই যে অনেকগুলো পয়েন্টের কথা বলে, বিশেষ করে ভ্যানওয়ালা বা মোটরসাইকেলওয়ালারা, আসলে ব্যাপারটা হলো যে এই পয়েন্টগুলো সব একদম কাছে কাছেই অবস্থিত। মানে আমি যে শুটকি পল্লীতে নামলাম, ঠিক এটার পরেই হলো ফ্রাইপট্টি, আর তারপরেই লেবুর বন। তো লেবুর বন বলতে যে যে গাছগুলো দেখতেছেন, এই যে একটা ম্যানগ্রোভ যে একটা বনের মতো অবস্থা, এটাকেই লেবুর বন বলে। তো এটা কিন্তু আসলে এরকম কোনো লেবু গাছ বা এরকম কিছু না। এটাই হলো কুয়াকাটার আসল মজা। এসে হয়ে গেলাম অটোওয়ালা। সবাই একদম সাবধান, হ্যাঁ সবাই সিট বেল্ট বাঁধো, গাড়ি কিন্তু চলতেছে। স্পিড কমবে, গাড়ি থামবে এই জায়গার মধ্যে। অটো চালায়া আমি চলে আসছি দোলনা পয়েন্ট। এখানে সারি সারি বাসের সাথে অনেকগুলো দোলনা বাঁধা আছে। তো এটা কিন্তু জায়গাটা নতুন হয়েছে, আমি এর আগে যখন আসছিলাম তখন এরকম কোনো পয়েন্ট ছিল না। তো আমি কোনো লোকজনও দেখতেছি না, মানে জাস্ট যার ইচ্ছা সে জাস্ট এসে দোল খেয়ে যাবে কিনা, এরকম ব্যাপারটা কিনা তাও বুঝতেছি না। তো চলেন দেখি একটু দোলনায় দোল খাই। soy arena. এই ছিঁড়ে দেবো, Baila conmigo toda la night. El ritmo suena. It's so real.
আমরা দোলনা পয়েন্টটা পেছনে রেখে এই দিকে একটু আগায় আসছি। এখানে দেখেন এই গাছগুলোর সাথে অনেক দোলনা বাঁধা, খুবই সুন্দর লাগতেছে। মানে এলোমেলোভাবে বিভিন্ন রকম দোলনা বাঁধা, মানে আপনি যেদিকে খুশি, যে দিক থেকে খুশি আপনি কিন্তু দোল খাইতে পারবেন। মানে এই জায়গাটা পুরো ভরপুর দোল খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখছে। আর এখানে কিন্তু হ্যামকও আছে। আমার কাছে স্পেশালি কুয়াকাটা আসে এই পয়েন্টটা কিন্তু বেশ ভালো লাগছে। এখানে হ্যামকে শুয়ে শুয়ে সমুদ্র দেখতে আই গেস খুবই সুন্দর লাগবে। আর এইটার চার্জ কিন্তু খুবই কম, মাত্র হয়তো 20 টাকা করে ওনারা নিচ্ছে। তো অনলি 20 টাকা খরচ করে আপনারা এরকম দোলনায় দুলে দুলে সমুদ্র দেখাটা অবশ্যই মিস করবেন না। বন্ধুরা এখানে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তো লতিফকে ইফতেখার চ্যালেঞ্জ দিছে যে সে যদি আমার পিছনের এই যে মইটা দেখতেছেন একদম গাছের উপরে উঠে গেছে, এইটা বেয়ে যদি উপরে টাচ করতে পারে তাহলে ইফতেখার লতিফকে আজকে রাতে খাওয়াবে। লতিফ কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে। পারবা তুমি, কি মনে হয়? আশা করি পারা যাবে, দেখা যাক কি হয়। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তো মেডিকেল বিল বিয়ার করবো না, শুধুমাত্র খাওয়ার খরচ বিয়ার করব। ঠিক আছে, আপাতত খাওয়া খরচই আমরা মাথায় নিয়ে আগাই, দেখা যাক। Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom bap echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. Deep kicks pound like a heartbeat fight. These gritty vibes keep my story in sight. Graffiti on the walls paint the struggle and climb. The clock keeps spinning but I'm owning my time. Words like puzzle pieces fitting tight in the rhyme. Snares punch louder than the city's own chime. Boom bap echoes through the alleys. বন্ধুরা লতিফ চ্যালেঞ্জটা হেরে যায়, এরপর ও একই চ্যালেঞ্জ ইফতেখারকে দেয়, পরে ইফতেখারও চ্যালেঞ্জটা হেরে যায়। ওরা কেউই হারে নাই, আসলে হেরে গেছি হলো আমি, কারণ ওরা যেই জিততো খাবারটা কিন্তু আমি পাইতাম, এখন আর আমি কোনো খাবার পাইতেছি না, তো খুবই কষ্ট পাইলাম ব্যাপারটায়। কুয়াকাটা ট্রিপের যে জিনিসটা আমার সবচেয়ে ভীষণ ভালো লাগে সেটা হলো এই যে বিচের উপর দিয়ে আপনার যে একটা চলাফেরা করার ব্যাপারটা, এটা কিন্তু আপনি কক্সবাজার গেলে একদমই পারবেন না। সেন্ট মার্টিনে কিছুটা পাবেন, বাট সেন্ট মার্টিন তো আর চাইলেই যেতে পারবেন না, বাট কুয়াকাটায় কিন্তু আপনারা আসতে পারেন। বিচের উপর দিয়ে যখন এরকম একটা মোটরসাইকেল বা অটোতে করে বা ভ্যানে করে আপনি যাবেন আর সমুদ্রটা এরকম পাশে দেখবেন, সূর্যটা অস্ত যাচ্ছে, তখন কিন্তু আপনি নেচারের সাথে নিজেকে খুব বেশি কানেক্ট করতে পারবেন। সো এই ব্যাপারটা এনজয় করতে হলেও একবার কুয়াকাটা আসেন। আর আমি ভিডিওতে যেভাবে বলছি, আমরা যেভাবে আসছি সেভাবে যদি আসেন, আশা করি আপনাদের ট্যুরটা আরও বেশি এনজয়েবল হবে। আর এটা বলতে বলতেই আমরা আরও 2টা পয়েন্টে চলে আসছি। মানে 2টা পয়েন্ট কেন বলতেছি, একই সাথে আমরা 2টা পয়েন্টে আসছি। সেটা হলো, একটা পয়েন্ট হলো আমার পিছনের এই যে ঝাউ গাছগুলো দেখতেছেন, এটাকে ঝাউবন বলে। আমার সামনে যে অনেকগুলো অটো এসে দাঁড়ায় আছে এবং বিচে কিছু মানুষও দেখা যাচ্ছে, এটা হলো 3 নদীর মোহনা। কোনটা কত একটু দামটা বলো তো মামা? সব 100? আচ্ছা, ডাবের দাম এখানে মোটামুটি 100, 120 আর 150, খুব বেশিও না আবার খুব যে কম তাও না, এই আর কি। বড় ছেলেটা ডাবও হলো ছোট, এক মুঠির মধ্যে ডাব আটকে গেছে। আসলে পানি কিন্তু শেষ, কিন্তু ও অ্যাক্টিং করতেছে যে পানি এখনো আছে, প্রচুর অ্যাক্টিং করে ছেলেটা। তো বন্ধুরা এখন আমি আছি সেই 3 নদীর মোহনায়। আমার পিছনে সূর্যটা একদম রক্তিম বর্ণ ধারণ করছে, সূর্যটা কিছুক্ষণের মধ্যেই অস্ত যাবে। আর এই জায়গাটাকে 3 নদীর মোহনা বলা হইতেছে কারণ হলো এখানে যে বঙ্গোপসাগর, এখানে বঙ্গোপসাগর আর এই জায়গাটা দিয়ে এই আন্ধারমানিক নদীটা এইখানে মিলিত হয়েছে। আর ওই পাশে আর একটা ছোট একটা নদী আছে, ওটার নাম আমি জানি না। এই জন্যই এই জায়গাটার নাম কিন্তু 3 নদীর মোহনা। আর এইটার ঠিক অপোজিটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ঝাউ বাগানটা। তো ট্যুরিস্টরা কিন্তু মোটামুটি এই পর্যন্তই আসে, এরপরে আর কোনো ট্যুরিস্ট যায় না, কারণ এখানে সমুদ্রটা বলতে গেলে শেষ। আর আমরা যে ঘুরতেছি, আমাদের কিন্তু সাথে আছে গাড়ি নিয়ে এই শামীম মামা, উনি কিন্তু খুবই ভালো, আমাদের সবগুলো প্লেস সুন্দর করে ঘোরাইছে এবং আমাদের যখনই দেখছে যে ঘোরা শেষ, সে নিজেই গাড়িটা ভিড়ের মধ্যে থেকে বের করে নিয়ে এসে আমাদের খুঁজে নিচ্ছে। তো খুবই সাপোর্টিভ। আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো আপনারা যদি আসেন ওনাকে নিয়ে ঘুরতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি এখন আসছি কুয়াকাটা ফ্রাইপট্টি। তো এখানে কিন্তু সারি সারি পুরাটাই মাছের দোকান, এখানে অনেক রকম মাছ দেখা যাচ্ছে। তো এটা হলো কই কোরাল, এটা মনে হয় সুরমা না? ও রূপসা, এটা তো টুনা, এগুলা
স্যালমন, এই যে লাক্কা মাছ, আচ্ছা এটা হলো লাক্কা, পাতারি কোরাল, ভেটকি পাতারি কোরাল, এগুলো তো কোরাল। সোনালী কোরাল, এটা তো সোনালী না, স্নাইপার, রেড স্নাইপারও তো রেড না, রেড স্নাইপার, এটা হলো কই কোরাল। কই কোরাল। আর এখানে আছে ক্র্যাব, ক্র্যাবগুলোর সাইজ তো বেশ বড়। হ্যাঁ, এগুলো কেমন, প্রাইস কত? ওটা হলো 180 টাকা, 150 টাকা, 50 টাকা। ওই বড়গুলো 180 না, আর এগুলো 150। এটা কি ফ্রাই হবে নাকি আপনার ফ্রাই হবে, মশলা ফ্রাই হয়, যেটা কারি হয়, হ্যাঁ, মেকিং চার্জটা কি এটার সাথে না, মেকিং চার্জ আলাদা? আলাদা না, এক মানে জাস্ট এটা কিনলেই আপনারা করে দিবেন সব। আর এই কোরালগুলোর প্রাইস কোনটা কেমন? এটা হলো 1000, এটা হলো 700, এটা হলো 1800। আর এইটা 1000, এটা ছোটটা 700, আর এটা 1800। এগুলো কি কেজি নাকি পিস? পিস, সব পিস ভাই, এখানে সেল ও এখানে কোনো কেজি হবে না, এখানে ওকে। সেল। এখানে সি ফুডটা আমার কাছে অতটা রিস্ক মনে হয় নাই, মানে প্রাইসটাও কক্সবাজারের তুলনায় একটু বেশি, আর ভেরিয়েশনটাও একটু কম, আর ফ্রেশ মাছ এখানে নাই, তো এখানে আমি খাবো না। কিন্তু কুয়াকাটার যে মেইন বিচটা, ওইখানে কিন্তু আবার দোকান আছে, ওখানে মাছের দোকান আছে, তো ওইখান থেকে আমরা সি ফুড কিছু ট্রাই করার চেষ্টা করব। A few moments later. এখন বাজে 10টা, আর আমরা একটু যাচ্ছি বিচের দিকে। সন্ধ্যার সময় আমরা রুমে এসে রেস্ট নিচ্ছিলাম, আর এই যে আমাদের হোটেলটা কিন্তু এখন পর্যন্ত আমরা ঘুরেই দেখি নাই, সময়ই পাই নাই আসলে। এই হোটেলটা কিন্তু সমুদ্র থেকে একদম কাছে, এই যে জাস্ট এই হোটেলের গেট দিয়ে আমরা বের হইলাম, আর এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা নামলেই ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দূরে। কুয়াকাটা মেইন বিচের পাশে যে সি ফুডের মার্কেটটা আছে, এখন আমরা সেখানে চলে আসছি। তো মোটামুটি এখানেও কিন্তু মাছের অবস্থা খুব একটা ভালো না। পরে আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে আসলে মাছ ধরা অবরোধ চলতেছে, এই জন্য কালেকশনের এই অবস্থা। তো আমাদের কোনো মাছই পছন্দ হয় না, তো অগত্যা একটা টুনা ফিশ কিনি, ওইটাই বারবিকিউ করে খাই। এরপর সি বিচে গিয়ে কিছুক্ষণ চাঁদের আলোর নিচে শুয়ে থাকি, তারপর আবার হোটেলে ফিরে যাই। The next day. হ্যালো গুড পিপল, গুড মর্নিং। আমরা ঘুম থেকে উঠে গেছি রাতে, কিন্তু হঠাৎ করেই আমরা ঘুমিয়ে গেছি রাত 1টার দিকে, আর এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8:30টার মতো। আমাদের কিন্তু ভ্যান ভাড়া করা ছিল সকালে সানরাইজ দেখার জন্য, কিন্তু ভ্যানওয়ালা যখন 4:30টার সময় ফোন দেয়, আমরা ঘুমের মধ্যেই সবাই ভ্যানওয়ালাকে না করে দেই যে আমরা যাব না। তো যার কারণে জীবনের আরেকটা সকালও সূর্যোদয় দেখতে পারলাম না। যাই হোক, দেখতে যখন পারি নাই, আমাদের খুব বেশি রিগ্রেটও নাই, কারণ আসলে সূর্যোদয় দেখার চেয়ে ঘুমটাকে আমরা পাল্টে দিয়েছি, হোয়াট এভার। আর এখন কিন্তু আমরা যাব হলো ব্রেকফাস্ট করতে। এটা তাদের রেস্টুরেন্ট, ফার্স্ট টাইমের জন্য আসলাম এখনকার মধ্যে। আমি একটু দেখাই কি কি আছে। আর এখানে সম্ভবত টি বানায় খাইতে পারবেন। আর এখানে একটা ডেজার্টের মতো দেখতেছি, তুরুম্বা, আর ফ্রেশ ফ্রুটস আছে, পেয়ারা আর তরমুজ। এখানে ডিমগুলো ভেজে রাখছে। এখানে আছে পাস্তা, পাস্তার মধ্যে তেমন কিছু দেখা যাচ্ছে না, একদম প্লেন। এখানে একটা চাইনিজ ভেজিটেবল আছে, আর এখানে আছে নর্মাল ভেজিটেবল। ও এখানে চিকেন কারিটা আছে, এটা খাওয়া যাবে বেশি করে। এখানে প্লেন পরোটা, আর রাইস আইটেমের মধ্যে ফ্রাইড রাইস আছে। আর এখানে আছে গ্রিন সালাদ, আর চাইলে স্যুপ খাইতে পারবেন, চিকেন কর্ন স্যুপ আছে। আর এখানে কিন্তু রুটি থাকে অ্যাজ ইউজুয়াল, টোস্টারের ব্রেড এবং বাটার আছে। আর এখানে জেলি রাখা আছে, আর এই সাইডে জাস্ট প্লেট চামচগুলো রাখা আছে। এটা টোস্ট করে নিয়ে আসলাম। সকালবেলা ব্রেকফাস্টও আমরা টোস্ট ছাড়া কখনোই করি না, সো আজকে করার তো প্রশ্নই আসে না। তো নর্মাল বাটার 2টা কিউব নেই, আজকে আবার একটু 3টা নিয়ে নিছি, যেহেতু কমপ্লিমেন্টারি, বুঝতে হবে। আমি জাস্ট একটা ট্রেডিশনাল ব্রেকফাস্ট প্লেটার বানাইছি। পরোটা নিছি, ডিম নিছি, আর চিকেন নিছি, আর ভেজিটেবল নিছি। এখানে কিন্তু ফ্রাইড রাইস, ভেজিটেবলটা আমি ট্রাই করছি, চিকেনটা তো আগেই খাইছি, পাস্তাটাও ট্রাই করলাম। খাবারগুলো কিন্তু বেশ মজা। সো কমপ্লিমেন্টারি বলে যে যেমন তেমন করে বানাইছে তা না, আমি ফুডগুলা এনজয় করতেছি, ভালো লাগছে আমার কাছে সবগুলোই। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন একটু সুইমিং পুলে নামবো। ওদের সুইমিং পুলটা এখনও দেখানোই হয়নি আপনাদের। এইদিকে রেস্টুরেন্ট থেকে হাতের ডান পাশে গেলে ওদের এই হোটেলের সুইমিং পুল এরিয়াটা। ওদের সুইমিং পুল এরিয়াটা খুব বেশি বড় না।
এই যে আমি আর লতিফ খুব চিল করতেছি। আসলে সুইমিং পুলে সবসময় মজা লাগে, আর নর্মালি হোটেলে সেই সুইমিং পুলগুলো অ্যাভেল করা হয়। তো আমরা কিছুক্ষণের মধ্যে উঠে যাব, খুব চিল হচ্ছে। আর ইফতেখারে কিন্তু নাই। তো ওভারঅল কিন্তু এরিয়াটা খুব এই মুহূর্তে নিরিবিলিই আছে, খুব বেশি মানুষ সুইমিং পুলে নামে নাই। তো আমরা মোটামুটি পার্সোনাল সুইমিং পুলের মতো এনজয় করতেছি। তো বন্ধুরা দেখো, আমাদের ট্যুরটা শেষ হয়ে যাচ্ছে। আমরা হোটেল একদম চেক আউট করার জন্য রেডি। তো দেখো রুমের কি অবস্থা দেখাচ্ছি তোমাদের। দেখো এই রুমটা যখন দেখাইছিলাম তখন কেমন ছিল, আর এখন দেখো রুমের ফ্লোর সব জায়গায় সব কিছু এলোমেলো। আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। আর যেতে যেতে আরেকটা ইনফরমেশন বলে রাখি, সেটা হলো আমরা কিন্তু আসার সময় লঞ্চে করে আসলেও যাওয়ার সময় কিন্তু লঞ্চে যাচ্ছি না, আমরা বাসে যাচ্ছি। তো আমাদের উদ্দেশ্য হলে আসলে দুইটা মিডিয়াটা একটু টেস্ট করে নেওয়া, যে লঞ্চ বেশি কমফোর্টেবল নাকি বাস বেশি কমফোর্টেবল। তো আমাদের বাসের টিকিট করা আছে, আমরা এখন বাস স্ট্যান্ডে যাচ্ছি বাসে ওঠার জন্য। আমাদের সেই ভ্যানটা এখনও আছে আমাদের সাথে। কুয়াকাটা সি বিচের কাছ থেকেই কিন্তু আমরা বাসে উঠতেছি। আর এটা হলো কুয়াকাটার পর্যটন মোটেল। এটা কিন্তু বেশ সুন্দর। আপনারা, এটা হলো সরকারি একটা প্রতিষ্ঠান, এখানে কিন্তু কম টাকায় আপনারা থাকতে পারবেন। দিনের বেলা যে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, এইখানে জায়গা থাকাতে এই জায়গা থেকে কিন্তু বাসগুলো ছাড়ে। তো এই জিনিসটা ভালো। তো এটাই হলো আমার বাস, এই বাসে করেই আমরা যাচ্ছি আজকে। তো এই যে ইউরোপোসের বাসটা, এটা হলো আমাদের ড্রাইভার সাহেব। আর এইখানে কিন্তু একটা দরজা দেওয়া আছে এসিটাকে সিল করার জন্য। এর নিচে হলো সিট, বিজনেস ক্লাস বলতেছে যারা, সেটা 2:1। আর উপরে হলো এরকম বিছানা। তো আমি সিটে বসে পড়ছি, না বসা না, শুয়ে পড়ছি। সিটের কথা যদি বলি, ইউরোকোসে আমি আগেও ট্রাভেল করছি। তো এর স্লিপার যে বেডগুলো আছে, বেডগুলো হল পুরোপুরি ফ্ল্যাট না। তো এটা বাদ দিলে গাড়ির কন্ডিশন এবং সিট ভালোই আছে। টিকিটটা নিয়েছে হলো 1400 টাকা। তো আপনি যদি উপরে শুয়ে যান আর তাহলে 1400 টাকা, নিচে যদি বসে যান তাহলে হলো 1100 টাকা। কুয়াকাটা থেকে আবদুল্লাপুর পর্যন্ত সার্ভিস দিবে। ঘড়িতে বাজে 7টা, আর আমরা কিন্তু যাত্রাবাড়ি নেমে গেছি। তো আমাদের মোট সময় লাগলো হলো প্রায় 8.5 ঘন্টা। তো জার্নিটা মোটামুটি বেশ কমফোর্টেবলই ছিল। আপনারা যদি ঝামেলা মুক্তভাবে যাইতে চান তাহলে বাসে, স্লিপার বাসে যাইতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।